এই ধারাবাহিকতায় আপনি 1885 সালে কংগ্রেস হয়েছে। কংগ্রেস কি করছে? অ্যালান অক্টেভিয়ান হিউম, আপনার বইয়ে পড়ছেন রাইট? আমাদের সময় বইতে ছিল, আপনাদের সময় আছে কিনা জানি না। এটার উদ্দেশ্য কি? উচ্চ বর্ণের লোকদের কিছু মানে স্বার্থ রক্ষা করা, সরকারের সাথে দেন দরবার করা। এবং পলিটিক্যাল পার্টিগুলো কন্টিনিউ কিন্তু সেটাই করে আসছে। এই পলিটিক্যাল পার্টিগুলো কন্টিনিউ এটাই করছে। কংগ্রেস যেহেতু ম্যাসিভলি হিন্দু ডমিনেটেড ছিল এবং হিন্দুদের স্বার্থ দেখতেছিল, এটা কাউন্টার ওয়েট হিসেবে মুসলিম লীগকে তৈরি হইতে হয়েছে। এবং এইখানে নির্বাচন হয়েছে কখন? চিন্তা করে দেখেন। এখানে প্রথম নির্বাচন হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রথম বিশ্বযুদ্ধে এইখানকার এলিটদের সাপোর্টটা ব্রিটিশদের দরকার ছিল, কারণ তাদের সৈন্য দরকার ছিল, তাদের অর্থ দরকার ছিল। তখন কংগ্রেস মুসলিম লীগ দুটাই এই ওয়ার এফোর্টকে সাপোর্ট দিছে, এই শর্তে যে ক্ষমতার একটা ভাগ দিতে হবে। সো এই ক্ষমতার ভাগ দেওয়ার জন্য, সেলফ গভর্নেন্স, এইটার জন্য আপনি দেখবেন যে এখানে প্রথম নির্বাচন হয়েছে ডায়ার্কি নামে, সীমিত আকারে গণতন্ত্র, যে কিছু জিনিসপত্র ব্রিটিশদের হাতে রয়ে যাবে, ইম্পর্ট্যান্ট সব জিনিসপত্র, আর অল্প কিছু বিষয়ে নেটিভদেরকে সুযোগ দেওয়া হবে। এবং সেখানেও সবাই আবার ভোট করতে পারতো না। সো নির্বাচনের শুরুটা কিন্তু কেন? ক্ষমতার ভাগাভাগির জন্য। আমাদের পুরা জিনিস আমি যা বললাম, যে মনে করেন ডিপ স্টেট বলতে আমরা আজকে যা বুঝি, আমলাতন্ত্র, বিজনেস এলিট, যেগুলোকে আমরা এখন অলিগার্ক বলি, তারপরে প্রশাসন, আর্মড ফোর্সেস, এই সবগুলার শুরুটা কিন্তু কলোনিয়াল টাইমসে। এবং কলোনিয়াল টাইমসের যে ডাইনামিকগুলা, এগুলো সব কিন্তু এখন এগুলোর মধ্যে আপনি দেখবেন। সংবিধানের ক্ষেত্রে আপনি এটা দেখবেন, পলিটিক্যাল পার্টিগুলোর ক্ষেত্রে আপনি এটা দেখবেন। 47-এর পর যেটা হলো, ব্রিটিশরা চলে গেল, অর্থাৎ ফিরিঙ্গি ডিরেক্টলি এখন আর কন্ট্রোলে নাই। পাওয়ারটা তখন গেল ডিপ স্টেট এবং পলিটিক্যাল ক্লাস, এই দুটার মধ্যে একটা আনইজি জায়গার মধ্যে। ওয়েস্টের কন্ট্রোল ঠিকই রয়ে গেল। কিভাবে রইলো? ওই যে ডেভেলপমেন্টাল তাদের পার্টনার। চিন্তা। চিন্তা তো অবশ্যই, এটা তো বড়, এবং এটা নিয়ে বইয়ের মধ্যে আমি বেশ আলোচনা করছি, যে তাদের চিন্তার জায়গা থেকে, এডুকেশন সিস্টেমের জায়গা থেকে, আমাদের ওভারঅল ওয়ার্ল্ড ভিউটার জায়গা থেকে, যে আমরা কমপ্লিটলি এই মোল্ডের মধ্যে চিন্তা করতেছি। পাশাপাশি ডেভেলপমেন্টের পার্টনার, ডেভেলপমেন্টাল এইড, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এরকম অনেক ফ্রেমওয়ার্কের মাধ্যমে বেসিক্যালি তাদের যে স্বার্থগুলো তারা এগুলো বাস্তবায়ন করে নিল। পোস্ট কলোনিয়াল কান্ট্রিগুলো এখনও আপনি দেখবেন যে ওয়েস্টের যেই আন্তর্জাতিক প্রজেক্টগুলো আছে, জাতিসংঘ বলেন, পিস কিপিং ফোর্সেস বলেন, এটার ম্যাক্সিমাম সৈন্য কিন্তু আলটিমেটলি যায় পোস্ট কলোনিয়াল স্টেটগুলো থেকে। তো এই জিনিসটা হলো। এখন এরপরে আপনি আমাদের হিস্ট্রিটা যদি দেখেন, যে যখনই পলিটিক্যাল পলিটিক্যাল গভর্নমেন্টের ক্ষেত্রে বা পলিটিশিয়ানদের উপর মানুষ বিরক্ত হয়ে যায়, আম, এবং কিওটিক একটা সিচুয়েশন তৈরি হয়, তখন অর্ডার এবং পিসের কথা বলে, স্থিতিশীলতার কথা বলে ডিপ স্টেট সামনে চলে আসে শাসনটা করার জন্য, সামরিক শাসনের নামে। তো এটা পাকিস্তান আমলে হয়েছে, আইয়ুব খানের সময়। এটা এর সময় হয়েছে, 80-র দশক হয়েছে এরশাদের সময়, 111-এর সময় কিন্তু এটা হয়েছে। আর যখন মানুষ সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করে, সামরিক শাসনের যে ডিপ স্টেটের যে শাসনটা, সেটার বিরুদ্ধে যখন মানুষ আন্দোলন করে, তখন মানুষের সাথে পলিটিশিয়ানদের যে স্বার্থ, সেটা অ্যালাইন করে। সো পলিটিশিয়ানরা তখন আন্দোলন করে, মানুষ রক্ত দেয়, মানুষ কুরবানি করে, জালেমের পতন হয়। তারপরে আলোচনার টেবিলে যায় কারা? পলিটিশিয়ানরা। মানুষ তো আর যায় না, আবু সাইদ তো যায় না, মিলন তো যায় না, আসাদ তো যায় না, নূর হোসেন তো যায় না, পলিটিশিয়ানরা যায়। পলিটিশিয়ানরা গিয়ে ডিপ স্টেটের সাথে তখন আবার একটা এঙ্গেজমেন্ট করে, তারা একটা সেটেলমেন্ট করে নেয়, এবং তখন ডিপ স্টেট পিছিয়ে চলে যায়, আবার পলিটিক্যাল শাসনটা সামনে আসে। এই প্যাটার্নটা কন্টিনিউলি আপনি দেখবেন আমাদের এখানে হয়। সো আজকে যা ঘটতেছে, 90-এর দশকে আপনি দেখেন, 90-এর সময় যে এরশাদ বিরোধী গণঅভ্যুত্থান হয়েছিল, সেখানে তো ছাত্র জনতার ভূমিকা ছিল, পলিটিক্যাল পার্টিগুলোর ভূমিকাও ছিল। এইবারের চেয়ে বেশি ছিল, ইনফ্যাক্ট পলিটিক্যাল পার্টিগুলো সেখানে লিড করছিল। তো সেটার পরে তো অনেক আলোচনা হয়েছিল, অনেক সংস্কারের কথা হয়েছে, অনেক সংস্কারের প্রপোজাল হয়েছে, শত শত পৃষ্ঠার, অনেক রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। তারপর রিয়ালিটি কি হয়েছে? কিছুই কিন্তু হয় নাই। এবং 90-এর দশকের যে রাজনীতি, সেটাই কিন্তু ফলশ্রুতিতে আমরা এর 18 বছর পর গিয়ে কি পাইছি? আওয়ামী জাহিলিয়াতের সূচনাটা পাইছি। 90-এর দশকের যে আন্দোলন, এটার মধ্যে একটা নতুন পলিটিক্যাল ক্লাস তৈরি হয়েছে। সো শেখ হাসিনা, খালেদা জিয়া দুজনেই কিন্তু এই সময়ে জাতীয় নেত্রী হয়ে ওঠা কিন্তু এই সময়, এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। বাংলাদেশে বর্তমানে যারা পলিটিক্যাল ফিল্ডে সবচেয়ে বেশি প্রমিনেন্ট ফিগার, এদের বড় একটা অংশ কিন্তু ওই সময় তৈরি হয়ে আসা, অর্থাৎ তাদের পলিটিক্যাল ক্যারিয়ার সেট হয়ে গেছে ওটার মাধ্যমে, ওই সময়ের মধ্য দিয়ে। আর জুলাইয়ের ক্ষেত্রে আপনি দেখেন, জুলাইয়ের ক্ষেত্রে কি নয়া বন্দোবস্ত হয়েছে? সেম সিস্টেম, সেম জিনিসপত্র হচ্ছে, বাট আপনি নতুন কিছু পলিটিক্যাল এলিট পাইছেন, নতুন কিছু নেতা পাইছেন, যারা হয়তো আরো 20 বছর 30 বছর বাংলাদেশের পলিটিক্সে তারা এটাকে ইনফ্লুয়েন্স করবে। আপনার কি মনে হয় যে 90-এর অভ্যুত্থান যেভাবে ফেল করছে, জুলাইও সেইভাবে চিন্তাগতভাবে বা স্ট্রাকচারাল ফেল করছে? জুলাইয়ের একটা বড় ইতিবাচক দিক, যেটা কয়েকটা ইতিবাচক দিক আছে। ইতিবাচক দিক হলো, প্রথমবারের মতো জুলাইয়ের ক্ষেত্রে অ্যান্টাই, মানে ইন্ডিয়ান হেজেমনির বিরুদ্ধে যে অবস্থানটা, এটা খুব স্ট্রংলি সামনে আসছে
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয়ত ডিপ স্টেটের ব্যাপারটা, এই আলোচনাটাও কিন্তু জুলাইয়ের সময় আসছে। কিছু রিফর্মের আলাপ আলোচনা তারা করছে যে সাংবিধানিক জায়গায় গেছে, যদিও মূল জায়গায় যায় নাই, বাট স্টিল কিছু কথা আসছে, ৭২-এর সংবিধান পরিবর্তন, এসব কিছু কথা আসছে। এবং জুলাইয়ের পরও কিন্তু যেটা হচ্ছিল যে পলিটিক্যাল ক্লাস যেটা, তারা কিন্তু সেটেলমেন্টের দিকে চলে গেছিল। আপনারা জানেন যে ৫ই আগস্ট সবাই কোথায় গেছে? ক্যান্টনমেন্টে গেছে। বাট এটা পুরাপুরি হয় নাই, বিকজ ছাত্র জনতা তখন মাঠে ছিল এবং আলটিমেটলি ফুললি ওরকম হয় নাই যেভাবে হয়তো বা ৯০-এর সময় হয়েছে। বাট এরপরে কি হইলো যে আলটিমেটলি এই পুলিশকে রেখে আপনি পুলিশের সংস্কার করবেন, এই সংবিধানকে রেখে আপনি সংবিধানের সংস্কার করবেন, এই ডিপ স্টেটকে রেখে দিয়ে আপনি সংস্কার করবেন। এই অদ্ভুত ধরনের প্যারাডক্সিক্যাল একটা মানে চিন্তা, যেটা কাজ করে নাই। তো সংস্কারের জন্য যত আলোচনা হয়েছে, এটা আলটিমেটলি খুব ফ্রুটফুল কোনো কিছু হয় নাই, এবং এটার রিয়ালিটিতে আমরা এখন দেখতেছি। গত নতুন গভর্নমেন্ট বা নির্বাচনের পরে আলটিমেটলি কি হয়েছে, আপনি গত ২ মাসে বা ৩ মাসে মোটামুটি আওয়ামী গভর্নমেন্টের সময় যেসব মৌলিক প্রবলেম ছিল সবই মোরাললেস ফিরে আসতেছে। ডিগ্রির তারতম্য আছে, এখনো ওই ডিগ্রিতে যায় নাই, বাট টেন্ডেন্সিগুলো কিন্তু সিমিলার। এবং আপনি ওই পোস্ট কলোনিয়াল চিন্তার যে ব্যাপারটা, ওয়েস্ট থেকে জিনিসটা এনে গ্রাফটিং করার যে ব্যাপারটা, এটা থেকে বের হইতে পারেন না। আপনি গণতন্ত্র নিয়ে ফেটিশের মধ্যে আছেন। আমাদের এখানে গণতন্ত্রের অর্থ কি ভাই? অর্থ হলো যে কারা গণ মানুষকে রিলেটিভলি শান্ত রেখে পশ্চিমা প্রভু অথবা ভারতীয় প্রভুদের স্বার্থ সার্ভ করতে পারবে। এদের সিলেকশনটা হলো গণতন্ত্র। ৫ বছর পর পর আপনাকে একটু ভোট দিতে দিবে, যাতে করে আপনার কাছে মনে হয় যে ও আচ্ছা, আমার যা কথা এটাই তো কার্যকর হচ্ছে, হ্যাঁ আমি তো, আমার অনেক পাওয়ার আছে। এই ফিলিংটা দেওয়া, আপনাকে একটা স্যাটিসফ্যাকশন দেওয়া, এটা হলো গণতন্ত্র। বাট আপনি দেখেন ওই যে ডায়নামিকটা, ওই যে নেক্সাসটা, ওই যে অ্যাক্সিসগুলা সব কিছু চলমান। এবং যেভাবে আমি যেটা বললাম যে কলোনিয়াল টাইমসে পলিটিক্যালের কাজ কি ছিল, পলিটিক্যাল পার্টিকুলার ক্ষমতাসীনদের সাথে একটু দর কষাকষি করে ক্ষমতার ভাগ পাওয়া। আমাদের সময় পলিটিক্যাল পার্টিগুলো কি করে দেখেন, তাদের রাজনীতিটা কি? এমবেসিতে যাওয়া আর ডিপ স্টেটের কথা শোনা, রাইট? এবং ব্যবসায়ীদেরকে, এই যে অলিগার্ড যারা বিজনেস এলিট, এদেরকে অ্যাকোমোডেট করা। এস আলমের কিন্তু কিছু হয় না, বসুন্ধরার কিন্তু কিছু হয় না। যেই লোক জুলাইয়ে যখন কারফিউ চলতেছে, শত শত মানুষকে মেরে ফেলা হয়েছে, যেই লোক তখন বলতেছে যে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাই, প্রথমত শেখ হাসিনাকে চাই, শেষ পর্যন্ত শেখ হাসিনা চাই, এদের কিন্তু কোনো জবাবদিহিতা নাই, এরা কিন্তু রয়ে গেছে। এবং এরা মনে করেন পলিটিশিয়ানদের ফ্রেন্ড, এরা শপথ গ্রহণ অনুষ্ঠানেও আছে, এরা জুলাইয়ের চেতনার অনুষ্ঠানেও আছে, সব জায়গায় এরা আছে, এদের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। এখন যে প্রবলেমটা আমাদেরটা, এটা এই আমার পয়েন্টটা হলো যে এটা নতুন কিছু না, এটা ইউনিক কিছু না, এটা একটা লুপ যেটা বারবার ক্রমাগত চলতেছে। এবং আমরা ওই পোস্ট কলোনিয়াল যে শেকড়টা ওটা রেখে দেওয়ার কারণে বারবার এই লুপটার রিপিটেশন হচ্ছে। এবং এটা ততক্ষণ হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি এটা কোর্স কারেক্ট না করেন। কারণ মনে করেন যখন কোনো একটা অসুখ থাকে আমাদের শরীরে, তখন আমাদের ইমিউন সিস্টেম বারবার চেষ্টা করে না এটা সলভ করার, এবং এটা নানা রকম সিমটম হিসেবে সামনে আসে। সো এই ব্যাপারটা এখানে ঘটতেছে। সো যতক্ষণ পর্যন্ত আমরা, আমাদের যেটা বুঝতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা সলিউশন না হইতেছে, এইরকম সিচুয়েশন বারবার হবে। 69-এর সিচুয়েশন, 90-এর সিচুয়েশন, 24-এর সিচুয়েশন বা অন্য কোনোভাবে এই সিচুয়েশন বারবার হবে। আর যতক্ষণ পর্যন্ত এই পোস্ট কলোনিয়াল স্টেট যেই প্রবলেমটা রয়ে গেছে, এই জিনিসটা আমরা বাদ না দিব, এবং পশ্চিম থেকে চিন্তা ধার করে এনে কলম করার যে চেষ্টাটা, এটা আমরা বাদ না দিব, তখন পর্যন্ত এই জিনিসটা চলতে থাকবে। এবং আমার কথা হলো যে আমি যেটা মনে করি আমাদের জন্য এখানে একমাত্র সলিউশন হলো এই পোস্ট কলোনিয়াল স্টেটকে সরায় আমাদের মুসলিমবঙ্গ হয়ে ওঠা, যেটা হলো যে তাওহীদের ভিত্তিতে, দ্বীন ইসলামের ভিত্তিতে, ইসলামী নিজামের ভিত্তিতে আমাদের সমাজ এবং শাসনকে পুনর্গঠন করা। আপনি